ওকে, তাহলে তো এক দুই তো করছোই। একের কয় নাম্বার বললা জানি? 3। একের তিন এটা। হ্যাঁ। এখানে বলছে কি 0 থেকে 1 এক্স 1 - √x। এটা তো মানে এটা একটু দেখে কমপ্লিকেটেড লাগতেছে, বাট এটা নর্মাল। এখানে জাস্ট তুমি স্কোয়ারের সূত্র ভাঙাই দিয়ে তারপর গুণ করে দিয়ে তারপর প্রতিটার জন্য আলাদা আলাদা ইন্টিগ্রেশন নেওয়া লাগবে আর কি। তো এখানে এক্স আর এখানে সূত্র দিলে এটা হবে 1, এটা হচ্ছে 2 √x, এটা হবে এক্স। এখন এখানে 0 থেকে 1 এটা এক, এটা 2। এখন এখানে √x এর পাওয়ার হাফ আর এখানে 1 মিলে এটা হবে 3/2, আর এটা হচ্ছে x²। এখন প্রতিটার জন্য তুমি এখানে ভিন্ন ভিন্ন ইন্টিগ্রেশন করতেও পারো, আবার একবারেও করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এটা হবে x²/2, এটা হবে 2। এইখানে এইখানে থ্রি, এখানে 3/2 এর সাথে 1 যোগ করলে এটা হবে 5/2, এটা 5/2, আর এটা হচ্ছে x³/3। আচ্ছা, আমরা যখন যখন এইখানে অ্যান্সার লিখবো তখন তো এটা দেওয়ার দরকার নেই। তাহলে এটা 0 থেকে 1। এখন এইখানে লিমিট এখানে বসাইলে আমরা যখন 1 বসাবো তখন হবে হাফ -2, এটা 1, এখানে 5/2, আর এখানে 1/3, আর এখানে 0 বসালে পুরোটাই 0 হয়ে যাবে। খুব সহজ ছিল। ওকে, এটা হাফ তো। এখন যদি এটা যদি তোমার উল্টে যায় তাহলে এটা হবে 2/5, মানে 4/5 +1/3। তাহলে এটা কত হবে? এটা 15×30, 30 দিলে এখানে 15, এইখানে 5 × 6 = 30 দিলে 24, এইখানে 10, 1/30। এর অ্যান্সার কি ঠিক আছে? হ্যাঁ, 1/30 অ্যান্সার। বুঝছো? হ্যাঁ, আর আর দুইয়ের মধ্যে কোনো সমস্যা নাই? দুইয়ের ম্যাথ গুলো তো সহজ না, সহজ আছে সবগুলো। সবগুলা আগে। আর আর তিনের এক নাম, এটা তো আরো সহজ, এটাতে না বোঝার কি আছে। ওকে। আচ্ছা, এই যে এই নিয়মটা তো মানে শিখানো তো হয় নাই ওই দিন, যে লিমিট এইখানে যে চেঞ্জ করা লাগে। ওকে, তো এখন এইখানে আসছে যে আমাদের, আমরা যদি এটাকে জেড এখানে যদি নিই তাহলে এটা হবে 1/2 √x। তো এখন আমাদের আছে dx/√x, এটা সমান 2 dz। তাহলে এখানে হবে এই যে এটা হবে e⁻z, এটা হবে e⁻z, আর এই যে dx/√x মিলে হবে 2 dz। এখন আমাদের লিমিট চেঞ্জ করা লাগবে এখানে। এই যে জেড আমরা যখন এখানে ধরে নিব তখন অবশ্যই লিমিট চেঞ্জ করতে হবে। তা আচ্ছা, এখানে তো তিনটা বক্স দেওয়ার দরকার নেই তো। এখানে আছে এক্স, এখানে জেড। তো এখন যখন এক্স এর মান যখন 0, এই যে এই সমীকরণ থেকে যখন এক্স এর মান 0
তখন জেড এর মানও 0। যখন এক্স এর মান 1, তখন এখানে এক্স এর মান 1 বসালে জেড এর মানও 1। তো এখন এইখানে আমাদের মানে লিমিট দুইটা সেম মিলে গেছে, বাট সব ম্যাথেই যে লিমিট সেম থাকবে এমন তো না, লিমিট অবশ্যই চেঞ্জ হবে আমাদের ম্যাক্সিমাম ম্যাথ গুলাতে। তাহলে এইখানে এটা আমাদের 0 থেকে 1ই আছে। তো জেড এইখানে ধরে নিলে অবশ্যই লিমিট চেঞ্জ করতে হবে, এবং এটা 2 পর্যন্ত হয়তো কোনো ম্যাথে এই নিয়মটা আসে নাই যে আমাদের লিমিট চেঞ্জ। এটা আমাদের এই 3 নাম্বার থেকে পরবর্তী ম্যাথ গুলাতে সবগুলাতেই জেড ধরে করতে হবে, এবং আমাদের প্রতিটা ম্যাথেই এরকম লিমিট চেঞ্জ করতে হবে। তো 2 পর্যন্ত এখন এইখানে হয়তো জেড ধরার কোনো ম্যাথ নাই, বাট 3 থেকে পরবর্তী গুলাতে আছে। তাহলে 2 এইখানে সামনে আসবে। আর e টু দি পাওয়ার জেড এর, এটা তো e টু দি পাওয়ার জেডই হবে। এটা হচ্ছে 0 থেকে 1। তাহলে 1 বসাইলে এটা হবে, আর 0 বসাইলে 1। এটা বুঝছো? হ্যাঁ। ওকে। তো এখন এই যে আমাদের তিনের এই বাকি, আচ্ছা তুমি তো বললে 4 পর্যন্ত করছো। এই 4-এর কয় নাম্বার পর্যন্ত করছো? 7 এই পর্যন্ত। হ্যাঁ, ওকে। তারপর এইখানে 8 নাম্বারে কি করা লাগবে? 1 - cos x কে জেড ধরা লাগবে। হ্যাঁ, এখানে 1 - cos x কে জেড নেওয়া লাগবে, তো এটা পারবা, এটা হোমওয়ার্ক। তারপর এটাও সহজ, এখানে 1 + sin θ কে জেড এইখানে নেওয়া লাগবে। তারপর এখানে tan−1 x কে জেড নেওয়া লাগবে। এগুলো সবগুলাই আমাদের প্রিভিয়াস ম্যাথই। তো এই চ্যাপ্টারে নতুন ম্যাথ খুবই কম আছে আর কি। এগুলো সবগুলা এগুলো বসে বসে করবা, কারণ এখানে নতুন ম্যাথ নাই। দুই একটা আসবে, যখন আসবে তখন করবো। এইখানে sin−1 কে জেড ধরা লাগবে, এটা তো বুঝাই যাইতেছে। তারপর এইটাতে, এটাতে sin x কে। হ্যাঁ, এখন আমরা যদি এখানে sin x কে জেড ধরেই আমাদের নিচে কিন্তু একটা সূত্র পড়বে। আমরা যখন sin x কে জেড ধরবো, তারপরে আমরা যখন এখানে sin x কে জেড ধরার পরে ওইটাকে ডিফারেন্সিয়েশন করে যে cos x dx আসবে, cos x dx এর জায়গায় ডিজেড বসাবো। তারপরে নিচে বসবে 9 - z স্কোয়ার, অর্থাৎ এখানে আমাদের এখানে নিচে পড়বে a² - x² সূত্র আর কি পড়বে। তখন জাস্ট এখন এখানে সূত্র লিখতে হবে। তো আমরা যেহেতু জেড এইখানে ধরবো, তো লিমিট অবশ্যই ওইভাবে চেঞ্জ করে নিতে হবে। তো এগুলো একদমই একদমই সহজ ম্যাথ। তারপর এইটাতে tan x কে জেড ধরতে হবে, এইটা তো tan x কে জেড ধরতে হবে। তারপর এইটাতে sin θ কে, এইখানে cos কে। এগুলো পারবা না সবগুলা? এগুলো সবগুলোই তো সহজ। পারবো।
তারপর এটাতে কজ ইনভার্স এক্স কে, এটাতে সাইন ইনভার্স এক্স কে জেড ধরতে হবে। তারপর এটাতে ওয়ান প্লাস কজ এক্স কে পুরাটাই জেড ধরলে এটা আমাদের এখানে তো ওয়ান প্লাস কজ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে সাইন এক্স আসবে। তারপর এটাতে 20 নম্বরটাতে এটাতে 1 + cos x। না, এখানে কজ এক্স নাই তো, এটা ওয়ান প্লাস কজ স্কোয়ার এক্স আছে। ও, তাহলে শুধু cos x কে ধরবো। এখন এখানে এই যে এটা হচ্ছে তোমার 0 থেকে পাই, তো এইখানে সাইন এক্স আর এইখানে ওয়ান প্লাস কজ এক্স, কজ স্কোয়ার এক্স। তো আমরা যদি শুধুমাত্র কজ এক্স কে জেড ধরি তো এটা আসবে মাইনাস সাইন এক্স ডিএক্স সমান ডিজেড। তাহলে এখানে যে সাইন এক্স ডিএক্স আছে এটা সমান মাইনাস ডিজেড। তো এখানে লিমিট আমরা যদি চেঞ্জ করি, তো এখন এইখানে আমাদের লিমিট চেঞ্জ করলে কি হয়, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে জেড। তো এক্স এর মান একবার হচ্ছে 0, তো যখন এক্স এর মান 0, কজ জিরোর মান হচ্ছে 1। আর যখন এক্স এর মান পাই/2 তখন জেড এর মান হচ্ছে 0। তাহলে যখন 0 তখন হচ্ছে 1, যখন পাই, না সরি এখানে তো পাই/2 না, শুধু পাই। কজ কজ পাই এর মান কত, কজ 180 ডিগ্রির মান, কজ 180 ডিগ্রির মান হচ্ছে -1। তাহলে যখন পাই তখন হচ্ছে -1। তো এখন সাইন এক্স ডিএক্স এর জায়গায় বসবে মাইনাস ডিজেড আর নিচে বসবে ওয়ান প্লাস জেড স্কোয়ার। তাহলে মাইনাসটা বাইরে আসবে। আর এখন এটা কিসের সূত্র, এটা হচ্ছে ট্যান ইনভার্স জেড এর সূত্র। এটা বুঝছো, সহজ একদম। তো আমরা যখন এখানে হ্যাঁ, -1 বসাবো, ট্যান ইনভার্স -1 এটার মান কত আসে? -π/4। হ্যাঁ, এটা হবে -π/4। আবার মাইনাস লোয়ার লিমিট, লোয়ার লিমিট অর্থাৎ ট্যান ইনভার্স 1 বসাইলে +π/4। তো এটা হবে -2π/4, আবার সামনে একটা মাইনাস মিলে +2π/4 অর্থাৎ π/2। সো সহজ এগুলো একটু। এটার আনসার হচ্ছে π/2। ওকে, তো এইখানে আমাদের সব ম্যাথই মোটামুটি সেম। যেমন এইখানে এই যে 21 নম্বরটাতে সেম ভাবে এখানে সাইন এক্স কে জেড ধরতে হবে। তারপর এর পরেরটাতেও আমাদের সাইন থিটাকে আমরা যদি জেড ধরি, তারপরে মান বসানোর পরে আমাদের নিচে একটা সূত্র বসবে √4 মাইনাস জেড স্কোয়ার, অর্থাৎ 1/√a² মাইনাস এক্স স্কোয়ারের সূত্র। তারপরে এটা এটা তো আমরা একটু এটা আগে তো করে আসলাম। tan ইনভার্স x। হ্যাঁ, এটাতে ট্যান ইনভার্স এক্স স্কোয়ারকে জেড ধরতে হবে। আচ্ছা, হচ্ছে
দূর। এখন এটা কি করব? এইটা লন এক্স কে জেড ধরবো। হ্যাঁ, তাহলে এখানে আমরা যদি লন এক্স কে আমরা যদি লন এক্স কে এখানে জেড এখানে ধরে নিই, তাহলে এটা আসবে 1/x dx dz। ওকে, তো 1/x আর এখানে ডিএক্স এর জায়গায় ডিজেড, আর এটা হবে 1 - cos² জেড, আর এখানে ডিজেড। এখন আমরা যদি লিমিট চেঞ্জ করি, তো বারবার এখানে তিনটা করে বক্স হয়ে গেছে। তাহলে এখানে আছে এক্স, এখানে আছে জেড। একবার একবার হচ্ছে এক্স এর মান 1 আর একবার হচ্ছে 3। তো যখন আছে এক্স এর মান 1, তখন হচ্ছে লন 1। লন 1 এর মান মেবি 0 নাকি, এটা এই ক্যালকুলেটরে দিয়ে দেখো তো। লন 1 এর মান সম্ভবত 0। হ্যাঁ, জিরো। আর এটা হচ্ছে, আর এটা এটা হচ্ছে লন 3। এটা যা আছে এটা তাই বুঝবে। তো এইখানে যখন 1 তখন হচ্ছে 0, আর যখন 3 তখন হচ্ছে লন 3। তো এটা যা অবস্থা, এটা যা আছে এটা ওই হিসেবেই বসবে। ওকে, তো এখন এটা এটা কি আসে? 1 - cos² মানে সাইন স্কোয়ার। সাইন স্কোয়ার এখানে আসবে সাইন স্কোয়ার, তারপর √r² এখান থেকে চলে যাবে, তাহলে শুধুমাত্র আসবে সাইন জেড। তাহলে 0 থেকে লন 3, এখানে আছে সাইন জেড। এখন দেখো, এই যে এখন আমরা, আচ্ছা এটা তো আমি বলতে ভুলে গেছি, মানে এই যে আমরা যখন 10 পয়েন্ট পর্যন্ত ম্যাথ গুলো করছিলাম, আমরা জেড ধরার পরে আমরা ফাইনাল অ্যান্সারটা বের করার পর আমরা কি করছিলাম, জেড এর জায়গায় আমরা জেড সমান যেটা ধরে নিচ্ছি, আবার ওইটা তো এই আবার ওই মানটা তো লিখছিলাম। ফাইনাল অ্যান্সার বের করার পরে জেড এর জায়গায় আমরা যেটা ধরে নিচ্ছি ওইটা লিখছিলাম, বাট এইখানে কিন্তু লেখা যাবে না, কারণ আমরা অলরেডি লিমিট চেঞ্জ করে নিছি জেড এর ফরম্যাটে। তো আর কিন্তু জেড এর জায়গায় আমরা জেড সমান যেটা ধরে নিতে ওটা লেখা যাবে না, বুঝছো? এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কিন্তু জেড এর জায়গায় আবার জেড যেটা ধরে নিচ্ছ ওইটা লিখলে কিন্তু ম্যাথ ভুল হয়ে যাবে। হ্যাঁ, বুঝছি। ওকে, তো এখন এইখানে এটা সাইন জেড কে ইন্টিগ্রেশন করলে এটা হচ্ছে -cos জেড। এই অবস্থাতেই কিন্তু লিমিট বসাইতে হবে। আবার এইখানে এইখানে জেড এর জায়গায় আবার এই যে লন এক্স লেখা যাবে না আবার। তো এখন এইখানে মাইনাসটা বাইরে আসবে, এটা বাইরেই থাক। তাহলে এখন এখানে জেড এর জায়গায় লন 3 বসাইলে এটা হবে cos ln 3, মাইনাস লোয়ার লিমিট বসাইলে cos 0। তাহলে -cos ln 3 -1, আর এখানে মাইনাস দ্বারা গুণ করে দিলে 1 - cos ln 3। আচ্ছা, এর এই যে sin x⁸, এইটা কি করা লাগবে? এটা এর পরের ম্যাথটা, এটা তো সিম্পল বোঝাই যাচ্ছে। এটা x⁴ সমান জেড ধরা লাগবে। আর এর পরের ম্যাথ গুলো আমাদের লাগবে না। sin x⁸ এই ম্যাথটা করার জন্য আমাদের একটা থিওরেম লাগে, ওয়ালির থিওরেম বলে এটাকে। তো এটা আমাদের এইচএসসি তে কোনোদিন আসবে না এগুলা। আর এর পরে ম্যাথ গুলো তো এইগুলা লাগবেই না একদম। ওকে।
এই যে এটা আছে 25 নাম্বার এই পর্যন্ত করলেই হবে, এরপরে এগুলো লাগবে না। তো আমাদের ইন্টিগ্রেশন হচ্ছে ওই যে আমাদের 10 পয়েন্ট পর্যন্ত আর কি, এরপরে আমাদের নতুন কোনো ওইভাবে ম্যাথ নাই। এরপরে আছে আমাদের 10.7-এ আমরা যখন করব, ক্ষেত্রফল নির্ণয় করব, তখন এইখানে আমাদের একটু একটু থিওরি টিওরি বুঝতে হয় আর কি। তো এই যে আমরা যখন শুরু করব 10.7 অর্থাৎ ক্ষেত্রফল নির্ণয়, এইখানে আমাদের বেশ কয়েকটা জিনিস লাগবে। কোন বৃত্তের সমীকরণ কিভাবে হবে, মানে এইখানে এখানে বৃত্তের লেখচিত্র জানতে হবে, সরলরেখার লেখচিত্র জানতে হবে, তারপর যে তিনটা কণিক আছে, তিনটা কণিকের লেখচিত্র জানতে হবে, যে কোন সমীকরণ থাকলে লেখচিত্র কোন আহ, মানে কিভাবে আঁকতে হবে, এগুলা জানতে হবে। তো এগুলো রিভাইজ দেওয়া আছে। মানে এই যে আমাদের কখন এই লেখচিত্র এইরকম হবে, কখন এইরকম হবে, তারপর এইরকম হবে কখন, এইরকম হবে কখন, আমরা কিন্তু এগুলো পড়ছিলাম তো। এইগুলো রিভাইজ দিয়ে আসবে। তারপর কোন এই সরলরেখা এই দিক দিয়ে যাবে নাকি এই দিক দিয়ে যাবে, এইগুলো আমাদের কিন্তু লাগবে, এই পরবর্তী চ্যাপ্টারই লাগবে, মানে 10.7-ই লাগবে। তো এগুলো ভালো মতো রিভিশন দিয়ে আসবে এগুলো। ওকে, এখন এইটা এইখানে তো অনেক ধরা যাবে। আচ্ছা দেখো, এখন এটা দেখে মনে হইতে পারে যে এটা করার মনে হয় কোনো অপশন নাই, বাট এটাকে একটু মডিফাই করে নিলেই আমাদের এই ফরম্যাটটা চলে আসে। এটা হচ্ছে 0 থেকে π/2 সাইন এক্স, এটা হচ্ছে 3 + sin² এক্স ডিএক্স। তাহলে এটা হচ্ছে 0 থেকে π/2 sin x 3, এখন sin² এক্স আমরা লিখতে পারি 1 - cos²এক্স। তাহলে এটা হচ্ছে 4 - cos²এক্স। এখন তো আশা করি পারবো। এরপর কি করা লাগবে? কজ এক্স কে জেড ধরা লাগবে। এরপর বাকিটা এটা পড়বো। এই ম্যাথটা একটু ইন্টারেস্টিং আছে। আচ্ছা, এখন আমরা এখানে শুরুতে এখানে কি করবো বল? এইটা 10x - 2 কে জেড ধরবো। না, এখন 10x - 2 কে যে ধরলে এখানে থেকে² একটা আসবে, ঠিক আছে, বাট এইটা কি করবো? এই যে এটা আমাদের এখানে 10² - 9 আছে, এটা কই যাবে? তো এই জন্য এইটা 10x। হ্যাঁ বলো। না, তুমি বলা বললে।
এটাতে শুধুমাত্র tan x কি যে ধরতে হবে আর কি। তাহলে এখানে sec স্কোয়ার এক্স ডিএক্স, এইখানে ডিজে। ওকে, এরপরে আমরা যদি এখানে লিমিট চেঞ্জ করে নিই, তো এটা এক্স, এইখানে জেড, একবার এক্স এর মান 0 আর একবার হচ্ছে 5/4। তো tan x সমান জেড, তো এক্স এর মান 0 বসাইলে 0, আর tan π/4 এর মান হচ্ছে 1। তাহলে এটা হবে 0 থেকে 1। তো এখন এইখানে 30 তো আছেই, আর sec স্কোয়ার এক্স ডিএক্স এর মান হচ্ছে ডিজেড, আর নিচে এখানে হচ্ছে z² - 9 z-2। এখন এই ম্যাথটা তোমরা যদি নর্মালি আসতো ইন্টিগ্রেশনে, এটা কিভাবে করতে? খুবই সহজ। এটা এটা বুঝতেছো না এটা কিভাবে করতে হবে? এটা হচ্ছে z² - 9, মানে 3 স্কোয়ার লেখা লাগবে। a² - b² সূত্র বসাইতে হবে। হ্যাঁ, এখন এখানে আমরা যদি a² - b² এর সূত্র দেই, তো আমরা এটাকে z+3 যদি লিখি। হ্যাঁ, এখন বলো, এখনই আমরা এটা কিভাবে সলভ করব? কোনো বুঝতেছো না? না। এটা হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশের নিয়মে যাইতে হবে। এখন এইখানে আমাদের তো আংশিক ভগ্নাংশ করার এখানে দরকার নেই, কারণ এটা আমাদের কভার আপ রুল দিয়ে এটা করা যাবে, কারণ আমাদের সবগুলাকে জিরো, এখানে জিরো বানানো যায়। তো এখন আমরা যদি এটা করি কভার আপ রুল দিয়ে, কভার আপ রুল মনে আছে? হ্যাঁ, আচ্ছা, ধরো এটা এখানে জায়গা হবে। তো এখন এখানে কভার আপ রুল দিলে আমাদের এই প্রথমটার জন্য দরকার -3, তারপর -3 বাকি দুইটাতে বসাইলে এটাতে হচ্ছে -6, এটাতে -5, -6 আর -5 মিলে 30, তো 30 এসে এখানে গুণ হবে। পরেরটাতে দরকার 3, 3 যদি আমরা দেই তাহলে 6, আর এইখানে 1, তাহলে 6 এসে এইখানে গুণ হবে। পরেরটার জন্য দরকার 2, 2 এটাতে দিলে 5, আর পরেরটাতে দিলে -1, তাহলে এখানে হচ্ছে -5। ওকে, তাহলে এখন আমাদের এইটাকে ভাঙাইলে, যে এইখানে 30, তারপর এইখানে 0 থেকে 1, আর এর জন্য তো আমাদের 1/30 z+30, আর এটা হচ্ছে 1/6 z-3, আর এটা হচ্ছে -1/5 z-2, আর এটা হচ্ছে dz। তাহলে 30, এটা হচ্ছে ln z+3 হবে, ডিভাইড বাই 30।
এটা লন জেড মাইনাস থ্রি হবে ডিভাইড বাই সি। এটা লন জেড মাইনাস টু হবে ডিভাইড বাই ফাইভ, জিরো থেকে ওয়ান। তো বাইরে 30। এখন আমরা যদি এখানে, এখন আমরা যদি এখানে লিমিট এখানে বসাই দেই, তো আপার লিমিট এখানে বসাইলে, আচ্ছা এইখানে লিমিট, লিমিট বসানোর আগে আমাকে গুণ করে দিত। আচ্ছা গুণ করে দেই লিমিট, এই লিমিট বসানোর আগে এই যে আমরা যদি 30 দ্বারা এখানে গুণ করে দিই, এখন দেখো এখানে লিমিট, তুমি লিমিট বসানোর আগে এখানে ভিতরে কোনো একটা ধ্রুবক থাকলে ওইটাকে বাইরে নিয়ে আসা যায়, অথবা এখন ক্যালকুলেশনের সুবিধার্থে আমার বাইরের এখানে 30 দ্বারা আমরা যদি ভিতরে গুণ করে দিই তাও কোনো সমস্যা হবে না, কারণ আমাদের লিমিটের তো ধ্রুবকের উপর কোনো মানে প্রভাব নাই আর কি। তো এটা হবে শুধুমাত্র লন জেড প্লাস থ্রি হবে, এটা হবে ফাইভ লন জেড মাইনাস থ্রি, আর এটা হবে সিক্স লন জেড মাইনাস টু, আর এটা হচ্ছে জিরো থেকে ওয়ান। তো এখন আমরা যদি লিমিট এখন এখানে বসাই দেই, তাহলে এটা হবে লন ফোর প্লাস ফাইভ লন মাইনাস টু, তারপরে হবে সিক্স লন মাইনাস ওয়ান। আচ্ছা, এটা গেল আমাদের আপার লিমিট, মাইনাস লোয়ার লিমিট লন থ্রি ফাইভ লন মাইনাস থ্রি মাইনাস সিক্স লন মাইনাস টু। জাস্ট এখানে আমরা এই মানগুলো বসাইছি আর কি, আর কিছু না। ওকে, বুঝছো এটা? হ্যাঁ হ্যাঁ, বুঝছি। ওকে, এখন এইখানে আরো হয়তো এইখানে বেশ কিছু ক্যালকুলেশন করা যায়। আচ্ছা দাঁড়াও, এটার আমাদের আরো যেটুকু ক্যালকুলেশন আছে আমরা এটা এই জায়গাটা করি। যেমন আমাদের যে লন ফোর আর মাইনাস লন থ্রি, এই যে লন ফোর মাইনাস লন থ্রি একসাথে লেখা যায়। আর যে এই দুইটার সামনে পাঁচ গুণ আছে, যেমন এই যে এটা ফাইভ লন মাইনাস টু, আবার হচ্ছে যে মাইনাস ফাইভ লন মাইনাস থ্রি। তো আমি যদি এখানে ফাইভ কমন নেই, তাহলে ফাইভ কমন নিলে আসে লন মাইনাস টু, আর এর সামনে তো একটা মাইনাস ধরে গুণ আছে, তাহলে এটা হবে মাইনাস লন মাইনাস থ্রি। আবার যদি সিক্স এইখানে আমরা যদি কমন নেই, তো প্লাস সিক্স কমন নিলে এই যে এইটা প্লাস হবে, মানে এই যে একটা এখানে মাইনাস দ্বারা গুণ আছে, আবার এর সামনে একটা মাইনাস আছে, তো এই মাইনাস মানে হচ্ছে প্লাস, তাহলে এটা হবে সিক্স কমন নিলে লন মাইনাস টু হবে প্লাস, আর এটা হবে মাইনাস সিক্স লন মাইনাস ওয়ান। এটা বুঝছো? হ্যাঁ বুঝছি। সে ধরো এই লাইনটা, আচ্ছা এই লাইনটা, এটা এখানে কপি পেস্ট হচ্ছে না, so আমি এটা দেখে দেখে দেখতেছি। তো ওইখানে ছিল লন ফোর মাইনাস লন থ্রি, তো লন ফোর মাইনাস লন থ্রি কে চাইলে লন ফোর ডিভাইড বাই থ্রি লেখা যায় না, লন ফোর মাইনাস লন থ্রি কে। হুম। তারপরে প্লাস ফাইভ এইখানে কমন ছিল। ওকে, এখন দেখো এইখানে ছিল লন মাইনাস টু,
আর এটা ছিল লন -3। তো এটা কি হবে? এটা সেম ভাবে তো লন -2 ডিভাইড বাই -3, মানে লন 2/3। তারপরে 6 কমন ছিল, 6 6 কমন নিয়ে লন 2, লন -2 মাইনাস, আচ্ছা এখানে আবার 6 লিখছি কেন? এখানে তো 6 আমরা কমনই নিয়েছিলাম, এখানে 6 হবে না। ওকে, এটা হবে 2/1। এটা আশা করি বুঝছো। তো এটা হবে লন 2/1। এই পর্যন্ত রাখলেই হবে, এরপরে আর ক্যালকুলেশন করার মনে হয় না দরকার আছে। তারপর এই যে বইয়ে আবার কি করছে, এই যে দেখো, বইয়ে যে অ্যান্সার বের করছে আমি এটা দেখাই দিচ্ছি। এইখানে হচ্ছে লন 4/3। এখন এই যে সামনে যে 5 গুণ আকারে আছে, আমরা তো চাইলে এটাকে পাওয়ার হিসেবে নিয়ে যেতে পারি, মানে লগারিদমের নিয়ম অনুযায়ী এটাকে চাইলে পাওয়ার হিসেবে নিয়ে যাওয়া যায় না? যায়। এটা হচ্ছে 2 এর পাওয়ার 6। তারপর এখন দেখো এই যে এ, এই তিনটাই যদি তুমি মানে গুণ আকারে এটা বুঝতে সমস্যা, মানে আমাদের লন ABC আমাদের যতগুলাই গুণ আকারে থাকুক, আমরা তো সবগুলাকেই এইভাবে লিখতে পারি, লন B, লন C। তো এখন এই ফরম্যাটে আছে, তো আমরা এইগুলাকে চাইলে একবারে সবগুলো গুণ আকারে লেখা যায় না? এটা আশা করি বুঝছো। তো যায়। এটা 2 এর পাওয়ার 5, এটা হচ্ছে। তো এখন বইয়ে এগুলা হুদাই এই ক্যালকুলেশন করছে, এত বড় এই ক্যালকুলেশন করার দরকার নাই। এখন তোমার মানে তোমার যে জায়গায় মনে হবে যে রেখে দিলে হচ্ছে, ওই জায়গাতে রেখে দিবে। এখন তুমি যদি এই অবস্থায়ও রেখে দাও, তাও এখানে ফুল নাম্বারই দিবে। এইটা হচ্ছে লন, তো এটা 4/3। আর এইখানে হচ্ছে 2 এর পাওয়ার 5, এটা হচ্ছে 3 এর পাওয়ার 5 ইন্টু 2 এর পাওয়ার 6। তো এটা ক্যালকুলেশন করলে কত আসে? এটা এখানে দেখাইছে 2 এর পাওয়ার 13, নিচে হচ্ছে 3 এর পাওয়ার 6। তো এখন এটা কিভাবে দেখাইছে? এই যে 4 এর জায়গায় এটা লিখতে হচ্ছে 2 স্কোয়ার। তো এখানে এখানে 2 এর পাওয়ার স্কোয়ার 2, আর এখানে 5, আর এখানে 6। তো এই তিনটা মিলে হচ্ছে 2 এর পাওয়ার 13, আর আর নিচে হচ্ছে 3 এর পাওয়ার 6। তারপরে আবার এটাকে বিয়োগ করে লিখছি। এ পর্যন্ত বুঝছো? হ্যাঁ, বুঝছি। এইটাই দেওয়া অ্যান্সার বইয়ের মধ্যে। ওকে, এরপরে